স্টার্ট করেছি। উনি এই ফ্ল্যাটে কবে এসেছিলেন? 13 তারিখে এসেছিলেন কি? যতটা ইনফরমেশন সো ফার রিসিভ উনি 13 তারিখে এখানে এসেছিলেন। ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু আর ইনভেস্টিগেশন। ওনার সঙ্গের যারা তারা কবে বেরিয়ে গেলেন? সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই যে লাইটটা নামা মানে একটা বাংলাদেশ পুলিশ বারবার বলছে চপ করা হয়েছে বডি, এই জায়গাটা কোনো আপনারা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পেয়েছেন? চপ করে বডি ডাম্প করা হয়েছে ঘরের ভেতর? এখনই জাস্ট আমরা ইনভেস্টিগেশনটা টেক আপ করেছি। একটু পিছিয়ে আসুন না, এত সামনে গিয়ে গেলে কি করে হবে? ভেতরে ব্লাড স্টেন বা এই ধরনের মার্কস অফ রেজিস্ট্যান্স এই ধরনের কিছু? সেটা আমাদের যে টিম আছে এখানে দেখছে, ওই আর এফএসএল আছে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো আছে, আর ফটোগ্রাফি টিম আছে, সেটা সবগুলো দেখছে। আফটার এনিথিং কামস বেঙ্গল পুলিশের টিপ অফে কি 3 জন ঢাকা থেকে অ্যারেস্ট? সেটাতে নো কমেন্ট। ওনাদের সঙ্গে কি কানেকশন ছিল, ভিকটিম বা অ্যাকিউজের কি কানেকশন ছিল? সেটা এখনই আমরা ইনভেস্টিগেশন করছি, যখন বাইরে আসবে আপনাদেরকে নিশ্চয়ই জানানো যাবে। ফ্ল্যাটটা কার? ফ্ল্যাটটা ফ্ল্যাট ওনার যে আছেন উনি মিস্টার সন্দীপ রায় আছেন, উনি চাকরি করেন এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এটা ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছে। কাকে দিয়েছিলেন ভাড়াটা? কাকে দিয়েছিলেন? আখতারুজ্জামান। উনি কি ইন্ডিয়ান? উনি কি ইন্ডিয়ান? আখতারুজ্জামান উনি ইউএস ন্যাশনাল। সে সব কিছু আর বলা যাবে না, তদন্তের বিষয় আছে। উনারও কি কোনো বডি যখন পাওয়া যায় আমরা ইনপুট পেয়েছি। क्या इनपुट मिला है सर? सर हिंदी में सर हिंदी में हो যাচ্ছে তো তোমাদের এবার আমরা হয়ে যাচ্ছে বাংলা না বলিয়ে স্যার হিন্দি এই ছেড়ে দাও বাংলা স্যার বাংলা না ছাড়ো না इंग्लिश में बोलिए এই গাও বাজলা দাও একটু নামানো আখতারুজ্জামান স্যার আখতারুজ্জামান কি পাওয়া গেছে? আখতারুজ্জামান কোথায় আছে এখন? को पता चला 13 तारीख से उनके एक जान पहचान के और वो कॉन्टैक्ट नहीं कर पाए, तो उन्होंने मिस्टर गोपाल विश्वास को कॉन्टैक्ट किया बताने के लिए कि हमारे फादर से कॉन्टैक्ट नहीं पा रहा है। इस बेसिस पे उन्होंने मिसिंग डायरी की, जिसके बेसिस पे बैरकपुर पुलिस कमिश्नरेट ने एक SIT गठित की उनको खोजने के लिए, ट्रेस आउट करने के लिए। वो इंक्वायरी हमारी चली रही थी कि 20 तारीख को नहीं है, हमारे पास एक इन्फॉर्मेशन आया मामले का इंक्वायरी देखने के लिए वेस्ट बंगाल गवर्नमेंट में। और उसके बाद 22 तारीख को आज हम लोग को एक इनपुट मिला कि उनका शायद मर्डर कर दिया गया है। तो हम लोग इन दी मीन टाइम लोकल पुलिस ने ट्रेस आउट किया है, तो लोकेशन लास्ट यहाँ पे वो देखे थे फ्लैट में। और उसके बाद ये केस जो है CID ने किया इन्वेस्टिगेशन। सर बॉडी क्या मिल पाई है अभी अभी तक कोई बॉडी रिकवर नहीं हुई है, हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं। जैसे ऐसे डेवलपमेंट होगा ब्लड स्टेन कुछ मिला है सुनने में आ रहा अभी हम लोग क्या नाम है इन्वेस्टिगेशन कर रहे हैं। टीम गई हुई है फॉरेंसिक की। ये फ्लैट सर किसका था? किसका था? कौन रह रहे थे इस फ्लैट में? ये फ्लैट एक मिस्टर संदीप उन्होंने भाई हैं साइड के पास में, और उन्होंने किराए पे लिया था मिस्टर अखतारुज्जामान। वो क्या फॉरेन नेशनल? US नेशनल है। अभी तक इतना ही आया है, बाकी चीज़ें जो धीरे धीरे करके सामने आ रही हैं वो अभी इस स्टेज में बताना ठीक नहीं है। मोटिव ऑफ मर्डर जस्ट मैं इतना ही कहना चाहता हूँ कि हम लोग अपना पूरा बेस्ट ट्राई कर रहे हैं इस केस को डिटेल करने के लिए। सर CID ने लिया है फ्लैट में? फ्लैट तो भाड़े पे था, और उसके बाद अभी ये এই আবাসনের দাঁড়াও বডি
চলো গেটটা খুলে দাও। গেটটা খুলে দিন, আসুন ভাই, গেটটা খুলে দাও। আরে খোলো খোলো খোলো। আর 2 মিনিট দিয়ে 2 মিনিট লাইন में দাদা আসুন আসুন, আপনার জন্যই তো হবে। আমরা ভাই খুলে দিচ্ছি। ঢুকে চল ম্যাম প্লিজ চলো 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 চলো। এই সন্দীপন দা, এই নবীন দা, তোমরা দি ধরে থাকো কোনটা? সন্দীপন দা, সন্দীপন দা, এই তো আমি এখানে দাঁড়িয়ে থাকো। আমরা এখানে আছি, এখান থেকে যাবো না দাদা, বৃষ্টিটা পড়বে। স্ট্যান্ডটা লাগাও, ওই তো পুলিশ সোজা যাচ্ছে, পুলিশ সোজা যাচ্ছে। এই তো পুলিশ আস্তে আস্তে দাদা তো ধরতে যায়নি। এবং সেইখানেই আসলে আনোয়ারুল আজিমকে, বাংলাদেশের এমপিকে খুন করা হয়েছে। আমরা এতক্ষণ পুলিশ কাছে সবাই মিলে সামনে থেকে সরো, সামনে থেকে সরো।
খারাপ করছো তোমরা। দাদা একটুখানি ঘুরে নিন। অমিতাভ দা অরুণ বাইরে নাকি অরুণ বাইরে এখানেই আছে BU 56 তাই তো? এই যে BU 56 এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাটটি কিন্তু একজন সেন্ট্রাল গভর্নমেন্টের একজন কর্মীর ফ্ল্যাট তিনি ভাড়া দিয়েছিলেন। এই BU 56 ফ্ল্যাটেই কিন্তু দেশে উঠেছিলেন বাংলাদেশের এমপি এবং তার সঙ্গে আরও 3 জন, মোট 4 জন ছিলেন। 15 থেকে 17 তারিখের মধ্যে বাংলাদেশের এমপির সঙ্গে যারা এসেছিলেন তার মধ্যে একটি রুম এখনো পর্যন্ত সেন্সর ব্লক করা রয়েছে। সেই সেন্সর ব্লক করা ফ্ল্যাটটি আনলক করার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে ফ্ল্যাটের বাকি যে সেই বাকি রুমের ফ্লোর থানা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বাইরে বেরো, এখানে নেট পাচ্ছে না। এখনো পর্যন্ত এই নিউ টাউন থানার ঠিক পাশে আরেকটা ভবন রয়েছে। এই আরেকটা ভবনে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে। নিউ টাউনের মধ্যেও কিন্তু যে এই থানার মধ্যে যে ক্যাবের মধ্যে পর্যন্ত বলা হচ্ছে যে ক্যাব করে সমস্ত মাংসের টুকরোগুলো বিভিন্ন শহরের অংশে ছড়িয়ে দেওয়া রয়েছে। সেই ক্যাব ড্রাইভারও রয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ চলছে। দুপুরে দুটো ভবনে আলাদা জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আটটা ভবন থেকে কিন্তু সিএমকে মূলত যেহেতু সিআইডির কাছে নিজস্ব কোনো হেফাজত থাকে না, জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিউটাউন থানা পুলিশের কাছেই নিয়ে আসতে হবে। দুটো মামলা যেভাবে নিউটাউন থানা যেভাবে তাদের মামলা চালাচ্ছিল সেই মামলা কিন্তু পুরোপুরি ট্রান্সফার করা হচ্ছে সিআইডি। সিআইডি কিন্তু নিজের মতো করে মামলা আর যে সাজানো কাজটা হয়েছে সিআইডিকে বলা হচ্ছে একেবারে কোনটা সীমান্তের কাছে গোপালনগর যে অংশ, সেখান থেকে একদম সীমান্তবর্তী অংশ ভারত বাংলাদেশ, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য তথ্য দিয়ে রাখছি, যখন সিয়াম একেবারে বাংলাদেশ থেকে ভারতে আসে সেটা কিন্তু হত্যাকাণ্ডের অনেক আগে, এবং তারা কিন্তু এয়ারপোর্টের কাছে একটি 3 স্টার হোটেলের পানশালায় বসে মূলত এই হত্যাকাণ্ডের প্ল্যানিং তৈরি করেছিল। এরপর হত্যাকাণ্ড তৈরি হয় সেই বিলাস রোড অ্যাপার্টমেন্টে, কালকে সারাদিন যে অ্যাপার্টমেন্ট দর্শকরা দেখেছে, এবং তারপরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর তারা চলে গিয়েছিল একেবারে নিউ মার্কেট এলাকা, যে নিউ মার্কেট এলাকা বাংলাদেশিদের একেবারে সেকেন্ড হোম বলা হয়, বা ঢাকার পরে বা বাংলাদেশের পরে বাংলাদেশের কলকাতায় সেখানে মূলত ওঠে। সেই নিউ মার্কেট এলাকার একটি হোটেলে তারা উঠেছিল এবং সেখান থেকেই তারা একে একে 5 জন বাংলাদেশে চলে যায়, একজন থেকে যায়। এই একজন কেন থেকে যায় সেটাই কিন্তু প্রশ্ন, এবং এই একজনের খোঁজেই কিন্তু তল্লাশি চলছিল। আজ যাকে পুলিশ হেফাজতে নিয়েছে, যেটা জানা যাচ্ছে এই একজন কাজটা পরিকল্পিতভাবেই কিন্তু কলকাতায় ছেড়ে যাওয়া হয়েছে, তার পাসপোর্ট পর্যন্ত
তার যে 5 জন চলে গিয়েছিল এখান থেকে, বাংলাদেশে যে 5 জন গিয়েছে তাদের 3 জন হেফাজতে গিয়েছে, তারাই কিন্তু মূলত এর পাসপোর্টটাও একেবারে তাদের সঙ্গে দেশে নিয়ে যায়, বাংলাদেশে নিয়ে যায়, যাতে সিয়াম কোনোভাবেই বাংলাদেশে ফিরে যেতে না পারে। এবং তার কাছেই কিন্তু একটি ফোন দিয়ে বলা হয়েছিল সে যেন লোকেশন যেন গোয়েন্দাদের গোয়েন্দাদের বিভ্রান্ত করতে পারে, এবং লোকেশন ট্র্যাকের জন্য সে কিন্তু সেই মুজাফফরবাদ পর্যন্ত সেই ফোনের লোকেশন সে কিন্তু নিজে ক্যারি করে নিয়ে গেছিল এবং ফোন অন করে গোয়েন্দাদের বিভ্রান্ত করার কাজ করেছিল। পাশাপাশি যে মাংসের টুকরো কাটা সেগুলো কিন্তু শহরের বিভিন্ন কাজে ছড়িয়ে দেওয়ার কাজ সেই কিন্তু করেছিল। ফলে আজকে বলে যে সিএমের গ্রেপ্তারির পরে একেবারে পুলিশ যে মামলার যে তদন্তের একেবারে রুটে সেটা কিন্তু অনেকটা পৌঁছে গিয়েছে, এবং আজকে এই জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু অনেকটাই পুলিশকে পরবর্তী তদন্তের জন্য সাহায্য করবে। আপনি কথা বললেন তার সাথে, কী কথা বললেন? দেখুন, একটা জিনিস হচ্ছে যে জিয়াদ হাওলাদারকে আজকে যে অ্যারেস্ট করে সিআইডি এখানে প্রোডাকশান করেছে, এই মূল কেসের কিন্তু একেবারে পুরো মাথা না, এর পিছনেও কিন্তু মাথা আছে। যেহেতু তদন্ত চলছে, সুতরাং তদন্ত চলাকালীন অবস্থায় বিইং এ আইনজীবী আমি কিন্তু বলতে পারি না, এবং কেউই বলতে পারে না, শুধুমাত্র যে ইনভেস্টিগেটিভ অফিসার, যে তদন্তকারী অফিস সংস্থা আছে তারাই বলতে পারবে, এবং কোর্টও ইভেন ইন্টারফেয়ার করতে পারে না তদন্ত ব্যবস্থা। এইবারে এক্ষেত্রে জিয়াদের যে বক্তব্য আমি স্টেটমেন্টটা শুনেছি সেটা থেকে পরিষ্কার পরিলক্ষিত হচ্ছে যে একটা জিয়াদের বাড়ি বোম্বেতে কাজ করতো, এই ছেলেটা একে ভাড়া করে নিয়ে এসেছিল কলকাতাতে, নিয়ে এসে এই হত্যার সঙ্গে এর ওতপ্রোতভাবে জড়িত, এবং এর টোটাল ঘটনাটা জানে, এবং আগামী দিনে এরই মুখ দিয়ে যখন পিসি পিরিয়ডে যাবে, যখন পুলিশ তদন্ত করবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম হবে, যখন যেটা অপরাধের পুনর্গঠন বলা হয়, এই পুনর্গঠন যখন করা হবে তখন এর মুখ দিয়ে প্রতিফলিত হবে কীভাবে মার্ডারটা হয়েছিল, এবং এটা হিনিয়াস অফেন্স বলা হয়, এখানে নৃশংস হত্যা বলা হয়, যেটা ভারতীয় দণ্ডবিধির 302 ধারাতে আসে, এবং এছাড়াও 201 ধারাতে আসে, যেটা হচ্ছে তথ্য প্রমাণাদি লোপাট করা। এই সমস্ত সেকশনগুলো তো অবশ্যই থাকবে, এবং অন্য অন্য সেকশন আনসাঙ্গিক সেকশনও থাকবে। একটা জিনিস হচ্ছে এই ধরনের বিরল ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আমি তো আমার ব্যক্তিগত 25 বছরের প্র্যাকটিসে আমি দেখিনি, যে বিশেষ করে বাংলাদেশ থেকে কেন, যে কোনো কান্ট্রি থেকে আসা তারা হচ্ছে আমাদের অতিথি, আর অতিথিকে আমরা নারায়ণ রূপে দেখি। সেই অতিথির নিরাপত্তার ক্ষেত্রে যখন একটা প্রশ্নচিহ্ন ভারতবর্ষের কাছে যখন উঠে এসেছে, তখন আমরাও চাইব যে এই ধরনের আসামিদের উপযুক্ত সাজা, ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী তাদের যাবজ্জীবন অথবা ফাঁসি হোক, এবং সাথে সাথে তথ্য লোপাট করার জন্য আরও তাদের বেশি পরিমাণে সাজাপ্রাপ্ত, এবং এই ধরনের অপরাধ বিশেষ করে অন্য দেশগুলোর ক্ষেত্রে যেন একটা মেসেজ হয়ে একটা বার্তা হয়ে দাঁড়ায়, সেইটাই আমরা চেষ্টা করব। স্যার, সর্বোচ্চ সাজা কি হতে পারে? দেখুন, সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন এবং ফাঁসি। এবং এই যে কেসের যা মেরিট, এমনি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দিস কেস, একেবারে কেসের শুরুতেই যেটা বলতে পারেন আপনি, অনেকটাই কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই দিকেই আছে, কারণ এটা একেবারে 100% অথেন্টিকেট কেস, একেবারে জেনুইন কেস, কিন্তু প্রকৃত অর্থে যে তথ্যগুলো উঠে আসবে পরপর যখন তদন্ত যখন চলবে, তখন যে তথ্যগুলো উঠে আসবে সেইটাই দেখার বিষয়। এখন আমরা এই মুহূর্তে তদন্ত চলাকালীন অবস্থায় আমরা কিন্তু আইনজীবী হিসেবে বা কোনো তদন্তকারী সংস্থা ছাড়া কেউই বলতে পারে না, ইভেন তদন্তকারী সংস্থা মিডিয়ার সামনেও এক্সপোজ করতে পারে না। আপনার নাম? আমার নাম জামান, আমি আইনজীবী, বারাসাত জেলা আদালত। এই পানাটাকে সরাতে হবে ভাই। না
এই বাবু জানা বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয় সঞ্জীবা আবাসনের BU64 ফ্ল্যাটে। সেখানে দেহ টুকরো টুকরো করে নির্জন জায়গা এই বাটজোলা খাল, যেটা লাউহাটি এলাকার মধ্যে পড়ে, সেখানে ফেলা হয়েছে। এখানে সিআইডির যারা তদন্তকারী আছেন তারা লাশ 2 দফায় খোঁজার চেষ্টা করেছেন, অর্থাৎ দেহাংশ খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু পায়নি। কতটা নিস্তব্ধ জায়গা এখানে সেইটাই দেখাবো, যে এই নিস্তব্ধ জনশূন্যবিহীন কার্যত এই খালে চারপাশ এলাকা, রাস্তাঘাট, চারপাশে কোনো বাড়িঘরদর নেই। এই খালের মধ্যেই ফেলা হয়েছে, এমনটা জানিয়েছেন ধৃত জিহাদ হাওলাদার। জিহাদ হাওলাদার বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। কয়েক বছর আগে সে অবৈধভাবে ভারতে ঢোকে কসাইয়ের কাজ করছিল মুম্বাইয়ে, যদিও কেউ বলছেন আবার দিল্লিতে, সিআইডি বলছেন মুম্বাইয়ে। এবং সাংসদের দেহ টুকরো টুকরো করার কাজ সে করেছে। প্রথমে সাংসদের মাংস থেকে, শরীর থেকে চামড়া আলাদা করেছে, যেভাবে মুরগি, ছাগল, গরুর চামড়া আলাদা করা হয় ঠিক সেইভাবেই চামড়া আলাদা করেছে। তারপরে হাড় মাংস আলাদা করেছে, হাড়গুলো কুচি কুচি করেছে, মাংসগুলো কিমা করেছে। তারপর প্লাস্টিকে ভরে ট্রলি মধ্যে করে এনে এই খালের মধ্যে ফেলা হয়েছে। তো স্বাভাবিকভাবেই খালে স্রোত আছে, খালের গভীরতাও আছে। ডুবুরি নামিয়ে চেষ্টা করা হয়েছিল, খোঁজার পাওয়া যায়নি। 2 দফায় কিন্তু এখানে চেষ্টা হয়েছে। 3য় দফায় অল্প কিছুক্ষণের মধ্যে আবার এখানে শুরু হবে। অন্যদিকে সঞ্জীবা আবাসনে নিয়ে যাওয়া হয়েছে ধৃত জিহাদ হাওলাদারকে। সেখানে ঘটনার পুনর্নির্মাণ, অর্থাৎ কিভাবে খুন করা হয়েছে, তারপর তাকে কোন পথে সেই মাংসগুলো, তার যে দেহের অংশগুলো আনা হয়েছে, এনে এই খালে ফেলেছে, আর কোথায় কোথায় ফেলেছে, সেইগুলোই কিন্তু ঘটনার সেই ধৃত জিহাদ হাওলাদার দেখাবে। প্রশ্নটা এখানেই, যারা খুনটা করেছে এতটা নৃশংস কেন? ছাল ছাড়িয়ে মাংস, দেহের মাংস কিমা করবে? শুধু কি যারা খুন করেছে ভাড়াটে, নাকি তাদেরও রাগ ছিল? এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজছে, কারণ তদন্তকারীরা মনে করছেন না যারা খুন করেছেন তারা সবাই খুনের সাথে যারা জড়িত, সরাসরিভাবে জড়িত, তারা যে শুধুমাত্র টাকার জন্য ভাড়াটে খুনের মতো কাজ করেছে এমনটা মনে করছেন না তদন্তকারীরা। আর রাগ কোন পর্যায়ে থাকলে এইরকম খুন করা যায়, এবং খুনের মোটিভ কী, অর্থাৎ খুনের কারণটা কী? তদন্তকারীরা বেশ কিছু ইনপুট পেয়েছেন। সেই ইনপুট অনুযায়ী তারা যেটা বলছেন যে বেশ কয়েকবার কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে সোনা ধরা পড়েছে, যে সোনাগুলো আখতারুজ্জামান শাহিনের ছিল। আর এই আখতারুজ্জামান শাহিনের সাথে সাংসদ ঝিনাইদহ 4 আসনের তারা কিন্তু একসঙ্গে ব্যবসা করত। কিন্তু ব্যবসা করতে করতে আখতারুজ্জামান শাহিন সে নিজের মতো করে সোনা পাচার করতে শুরু করে। আর সেটা বুঝতে পেরে তাদের ব্যবসায় পার্টনারদের মধ্যে এক পার্টনারের এই আচরণে সোনা যখনই পাচার হচ্ছিল সেটা সে জানতে পারে, এবং ঠিক সেইভাবে সে টিপস দিয়ে দেয়, এমনটা মনে করছিলেন আখতারুজ্জামান শাহিনরা। এতে করে গত 1.5 বছর ধরে কয়েকশো কোটি টাকার সোনা ধরা পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, তারা তো কাস্টমস ধরেছে। আর এই রাগ থেকেই কিন্তু এই খুন, এমনটা প্রাথমিক তদন্তে উঠে এসছে। এবং এই একের পর এক সোনা চোরাচালান ধরা পড়ার পর
যারা এই সোনা চোরাচালান, আন্তর্জাতিক সোনা চোরাচালানকারীর কাজ করে থাকেন, তাদের যে চেন সেটা ব্রেক হচ্ছিল, ধরা পড়ছিল একের পর এক ব্যক্তি। আর সে কারণেই এই সাংসদ আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়। তার শরীরে ছাল চামড়া তুলে শরীর টুকরো টুকরো করে হাড় থেকে মাংস আলাদা করা হয়, সে হাড় টুকরো টুকরো করা হয় আর মাংস কিমা করা হয়, ফেলা হয় এই খালে বিভিন্ন জায়গায়, এই খালের বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে বাগজোলা খাল। এখন দেখার গোয়েন্দারা প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছে, আরও অন্যান্য তথ্য আরও জোগাড় করতে চাইছে, যে খুনের মোটিভ জানার চেষ্টা করছে। তারপর নিশ্চিত হওয়া যাবে খুনটা কেন করা হলো আনোয়ারুল আজিম আনারকে। কত টাকা ছিল বরাত? কত টাকা বরাত ছিল? কত টাকা বরাত ছিল? দেখে আস্তে আস্তে লাগলো মানে দিল। হ্যাঁ চল তো। সঞ্জীব দা ওটো, গাড়িতে ওটো। সেই গাড়িতে ভারতীয় হেফাজতে নিয়ে সিআইডি কর্তারা বেরিয়ে যাচ্ছে, ভবনে উঠতেছে। সরাসরি দেখতে পাচ্ছি, জানিয়ে রাখবো এই পেয়েছিস তো গভর্নমেন্টের চাওয়া ছিল জিয়ান হলদারের ব্যাপারে সিআইডি দুটোর সময় বারাসাত সিজিএম কোর্টে প্রবেশ করে এবং সেখানে তার কোর্টকে জানায় তেজমিন হেফাজত চাওয়ার জন্য, কিন্তু কোর্ট সব কিছু শোনার পর 12 দিন হেফাজত দেয়। তবে এটা ঘটনা যে নৃশংসতা যে পর্যায়ে বিচারিত হচ্ছে সেই দিকে দৃষ্টি দিয়ে এখানকার যে আদালতের আসামির পক্ষ নেয়নি, এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা 12 দিন পর এরপরে আবার প্রডিউস করা হবে। এর হচ্ছে তদন্ত স্বার্থে অনেক কিছু তারা বলছি যে যতক্ষণ পর্যন্ত পুরো তদন্ত না হচ্ছে ততক্ষণ আমরা অনেক কিছু জানতে পারছি না, তাই জন্য 12 দিনের হেফাজত দেওয়া হয়েছে। ক্যামেরায় জ্যোতি ব্যানার্জির সঙ্গে মিছিল চক্রবর্তী, বারাসাত, কলকাতা। ছেলে এই সেই রিপোর্টার যে জিহাদকে নিয়ে এই জিহাদ এই বল জিহাদ কি বললো? কিছু বলেছিল জিহাদ? হ্যাঁ, জিহাদ কিছু বলেছিল? সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে প্রশ্ন করার, উত্তর দেবে কি দেবে না সেটা তার দায়িত্ব। জিহাদকে পুরো নাস্তানাবুদ করেছে। সাংবাদিকের দায়িত্ব প্রশ্ন করা, সে প্রশ্ন করেছে, আর উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে যাকে প্রশ্ন করা, সে দেবে কি দেবে না সেটা আবার তার দায়িত্ব। যাকে নিয়ে তোলপাড় এই সেই জিহাদের সাথে আপনার পরিচয় ছিল আগে? হ্যালো, হ্যাঁ হ্যালো, এই তো ভালো আছি। জিহাদের সঙ্গে পরিচয় ছিল? আচ্ছা ঠিক আছে, আমি নামবে, জলে নামবে ভাই, আসো বাইক রাখবে না, চলো চলো বাইক নিয়ে চলো চলো চলো।
কোথায় যাবে এখন? হ্যাঁ ওইদিকে ওই দিকটা মারো, তোমার ওই দিকটা মারতে বলছে। আরে পরে পায়ে লেগে ঘাসের ওপর দিয়ে আসি, এইরকম মাটি থেকে আয়। নামবি নামবি জলে নিচে। হ্যাঁ চাপিয়ে তারপর ওই একটু বড় এরিয়া যাচ্ছে কেন আস্তে আস্তে আরে ভাই আপনার সবাই শুনে আসছেন না রে ভাই কাজ করতাম মাছ ধরাচ্ছে হ্যাঁ মাছ ধরাচ্ছে চলো 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 কাজ করো চলো চলো ভাই চলো চল বুঝে বুঝে গেছে দৌড়তে পারে একটা উঠিয়ে দাও ভাই আমার মনে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওইখানে পড়ে আছি রোদের মধ্যে
একটু 71 বুমটা এগিয়ে দেবেন তাহলে হয়ে যাবে, চিনতে পারবে। আরাম ভাই আছে, এই যে সামনে আরাম ভাই হাত দেখেন লাইভে আছে। এই আস্তে 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 এই কেউ এগোবে না, উনি আসবেন, উনি কোনো দরকার নেই দাদা। আপনি শুনুন, আসবে 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 আসবে, এগোনোর দরকার নেই। দেখি দেখি এই হাতটা কার একটু সমাধান আস্তে আস্তে ভাই, সবাই পাবি আর তাড়াহুড়ো করি। আস্তে আস্তে সবাই ভাই এখনো পর্যন্ত খুনের মোটিভ কি, কি কারণে খুন করা হলো জানতে পেরেছেন? আসলে আমরা তো আপনাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা মাত্র নাম, আপনারা জানেন আমাদের যে এক্সট্রা টেরিটোরিয়াল বলে একটি ঘটনা আছে, অর্থাৎ কোনো যদি বাংলাদেশের বাহিরে নিজ দেশের বাহিরে কোনো অপরাধ করে, নিজ বাইরে কি অপরাধ করলো, যদি নিজ দেশের সে অপরাধটা করে তার জন্য আমরা তদন্ত করে করতে পারি এক্সট্রা অফেন্সের, এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচারের সম্মুখীন করতে পারব। আর আপনারা জানেন আসলে আমাদের দেশের একজন, বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ আনোয়ার আলী সাহেব ঘটনা করে গুম করার উদ্দেশ্যে বৈশাখিকভাবে তাকে কুটাক্ত করে তাকে দেশে মাটিতে দিয়ে দেওয়া। আপনারা জানেন এটার যে মাস্টার মাইন্ড মদতদাতা এবং এটার যে বেনিফিশিয়ারি এবং এটার যে এক্সিকিউশনের যে টিমের যে প্রধান, তারা সকলে কিন্তু বাংলাদেশে। যেহেতু ওরা বাংলাদেশে এবং আপনারা জানেন আমরা বাংলাদেশের একটি মামলা রুজু হয়েছে 364, তার একটি মামলা এখন এই ক্রাইমটাকে তো এক দেশে বাংলাদেশে তার প্ল্যান হয়েছে, প্ল্যান অনুযায়ী যে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতায় এসে সে প্ল্যানটা বাস্তবায়ন করেছে, অর্থাৎ তাকে হত্যা করে প্লাস গুম করার জন্য তার অংশ বিষয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের সেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ, সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানেই পরিদর্শন করতে পারে। তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি। আমরা একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিবিশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিবম বিশ্বাস, যেখানে সেখানে আমনুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা খুবই পক্ষে আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাই। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলি
এগুলো একটু আমরা যাচাই বাছাই করব। এই স্থলে গিয়ে সেটা আমরা দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ঘটনা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কী সেটা আমরা খুঁজে বের করব। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ করছি। আমরা তাদের সাথে যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন 3 দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামির সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে। আমরাও কাছে আমরা অনুমতি চাই যে আমরা তার সাথে কথা বললে হয়তো বা ওই আসামি যে তথ্যগুলি আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলি যাচাই বাছাই করা এবং হত্যাকারী বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেইগুলি আমরা তাদের সহযোগিতার স্থানগুলি পরিদর্শন করব। এবং আপনারা জানেন তার লাশ এখনও আমার জানা মতে এখনও পাওয়া যায়নি। এখন আমরা ওনাদেরকে কোনোভাবে তাদের সাথে থেকে আমরা পুরো লাশ অথবা অংশ বিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করব। জিয়াদকে কি নিয়ে যাবেন ঢাকায়? আমরা আমরা মনে করি অনেক তথ্যই আমরা দুই দেশের আদান প্রদান করেছি। আমরা পর্যায়ে আমরা জানাই এবং আমরা বিভিন্ন স্থানগুলি পরিদর্শন সেগুলি আমরা পরিদর্শন করার চেষ্টা করছি। এখন কোথায় যাবেন আপনারা মূলত? এখন আমরা গিয়ে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন। আমাদের ইন্ডিয়ান আমাদের বাংলাদেশের পার্টনাররা আমাদের এসেছেন আমাদের কাছে আমরা একসাথে যাবো। ওদের গিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমটা কী হবে জিয়াদকে কি বাংলাদেশে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? সেটা আমরা আসলে আপনারা জানেন যে দুটি দেশ তো ভিন্ন, দুটি দেশ ভিন্ন, যদি একই দেশ হতো তাহলে আমরা আমাদের বাংলাদেশের আসামি এবং এখানকার আসামিকে আমরা মিলন করতে পারতাম। কিন্তু যেহেতু ভিন্ন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা অনেক কথাই বলেছি, অনেক অগ্রগতি আমরা করেছি। আমরা মনে করি আমরা এটা অন্তত বাংলাদেশ কর্তৃপক্ষ এবং ইন্ডিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলি যেটা করা আইনসম্মত সেটি আমরা। আখতারুজ্জামানের কোনো খোঁজ কি আপনারা এখনো পেয়েছেন? না, আপনারা এটা জানেন যে এখানে আখতারুজ্জামান সে তো আসলে এখানে সে তো মাস্টার মাইন্ড পরিকল্পনা মদত এখন সে তো এখানে 10 মিনিট যে এক্সিকিউশন গ্রুপের নেতা আছে শ্যামল বিশ্বাস আমারও নাম তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে সে এখানে বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু দুবাই হয়তো বা উনি চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের প্রত্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাকে ইন্টারভিউর মাধ্যমে কীভাবে চেষ্টা করা যায় এবং আমরা এই বিষয়টা এখানে হত্যাকাণ্ডটি আমরা পুলিশের সাথেও এই বিষয়ে আরও ভালো সেই জন্য আমরা কারণ ভাই 3 দিনও বডি পাওয়া গেল না, আপনারা 3 জনকে ইন্টারোগেশন করেছেন, তারা কি বলেছে? মানে এখান থেকেও মিসগাইড করা হচ্ছে, জিহাদকে নিয়ে ঘুরে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় হচ্ছে। আপনারা ইন্টারোগেশনে কিছু পেয়েছেন যে কোথায় ফেলা হয়েছে? দেখেন যেহেতু মানে তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে করে লাশটাকে আমরা জানি, আমরা ওইখান থেকে দেখেছি তারা ওই তাদের পক্ষে যে আসেন কাজ করছে অনেক দূরে গিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তাদের মূল প্ল্যান। এই কারণে আমি মনে করি অত্যন্ত গুরুত্ব সহকারে কলকাতা পুলিশ যেমন কাজ করছে আমাদের বাংলাদেশ পুলিশ কাজ করছে, যার প্রেক্ষিতে আমাদের ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী যত হত্যার শুরুটা বাংলাদেশ শেষটা হলো কলকাতা। এই জন্য আমরা মনে করেছি যে আমাদের দুই দেশের আপনারা জেনেছেন যে ওনারা আমাদের বাংলাদেশে গিয়েছেন, আমরাও এখানে এসেছি। আমরা আমাদের মধ্যে অনেক চমৎকার সম্পর্ক এবং আমরা একে অপরের সাথে কথা বলছি, অনেক করে গিয়েছি। আশা করি স্বল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে কাজ করছেন আমরাও এসেছি, আমরাও কোনোভাবে সহযোগিতা করতে পারি কিনা আমরা মনে করি এটা দ্রুত সম্ভব। পুরো লাশটা না পেলেও তার অংশ বিশেষ আমরা আশা করি উদ্ধার করতে পারবো। তবে এটা মনে রাখতে হবে
আমাদের গাছের অংশবিশেষ উদ্ধার না হলে কিন্তু মামলাটা নিষ্পত্তি করা যাবে না। সেই কারণে আমাদের মূল কাজটি হচ্ছে দুটো, একটা হলো গাছের অংশবিশেষ উদ্ধার করা, অন্যদিকে আরেকটি কাজ হচ্ছে অপরাধীদের শনাক্ত করা, তাদের জিজ্ঞাসাবাদ করা, তাদের সাথে অন্য কোনো চক্র জড়িত কিনা সেগুলো বুঝে। যে কাটার দিয়ে বডি কাট কেটেছে সেই কাটারেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় স্যার বলা হচ্ছে যে 14 তারিখের ঘটনা। আখতারুজ্জামান স্যার, আখতারুজ্জামান ভাই আমাদেরকে উঠতে দেন। বেস্টিন আচ্ছা হ্যাঁ আসুন আসুন এদিকে 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 চলে ক্যামেরাম্যান ঢুকো না। সেখানে তারা পরিদর্শন এসেছেন। এখান থেকে আবার যেখানে তারা যেখানে তারা উঠেছিলেন সমস্ত জায়গায় যাবেন এমনটাই জানা যাচ্ছে সিআইডি সূত্রে। ক্যামেরা সঞ্জিতের সঙ্গে ভিডিও রিপোর্ট। পরে জ্বালিয়ে অফ করে দাও, পরে জ্বালিয়ে অফ করে দাও। সামনেটা কাট করলে হবে নাকি? আমাদের চাকার ভয় আছে, আপনি একটু পিছিয়ে দেন, কেউ এগোবে। আপনাদের জন্য সাহায্য করার বেডের লোক পাচ্ছি না।
ওখানটা দাঁড় করা সামনে দাঁড়ানো যাবে না। এসআই সাহেব ওইদিকে 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 ও বেটে আছে, তোমরা জানো ও বেটে আছে, ও বেটে আছে, কিন্তু এরা লম্বা বলে সরিয়ে নিলাম। হ্যাঁ ওখানে ক্যামেরা আছে না? বললে ভালো, আমরা সরে যাবো, কোনো ব্যাপার ধাক্কা মেরে সামনে চলে যাবে লোক। এই সহযোগিতা না করলে কিন্তু এইরকমই দাঁড়িয়ে পড়লে উনি যদি বলতে চান আপনি আবার জোর করে বার করতে যাবেন, উনি বলতে যাচ্ছেন আপনি এগোন 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 করতে যাবেন না। গাড়ি ব্লক আমি করতে দেবো, গাড়ি ব্লক করতে। আরে উনি যদি বলেন গাড়িতে, তাহলে আপনি কি সাইডে দাঁড়াবেন? গাড়ি সাইডে দাঁড়াবেন, গাড়ির সামনে আসতে হবে। আমরা ধরবো না, মিডিয়ার সঙ্গে কথা বলতে ভালোবাসে। আপনারা শুধু বলবেন না যে সরে যান সরে যান, হ্যাঁ আপনারা যদি সরে যান সরে যান না করে তাহলে কিচ্ছু হবে না। পাইলট চাপ যাবে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দাদা, না বলে অনেকক্ষণ ধরে আমরা অনেকক্ষণ ঠান্ডাই সঙ্গে কথা বলেছেন, মোবাইলটা নিয়ে কিছু পেলেন অভিযুক্তের সাথে কোথায় কালকে কোথায় 10টার সময়, কালকে 10টার সময় সঞ্জীব গার্ডেন।
4 3 এটা দিয়ে লাস্টে ঢুকিয়ে এই মাথামুখি খালি বক্তাকে লাগিয়েছো বক্তা লাগাও এই জ্যাকটা জ্বালা লাইট করতে বলেন, লাইট করতে বলেন, হারুন ভাই লাইট করতে বলেন, লাইট করতে বলেন, লাইট করতে বলেন, লাইভে হারুন ভাই লাইট করতে ওনারা ভুলে যাচ্ছেন আমি লাইভে যাচ্ছি কথা বলছি আচ্ছা পরে আপনি তো খোলেন না আমরা সিএডিতে ভবন করে আমরা গেলাম সিএডি তার সাথে আমরা আমরা আসামের সাথে 4-5 এবং আজকে আমরা আবার ঘুরে কর্মস্থল পরিদর্শন করে অপরাধীরা এই জায়গাটাকে রাস্তা বলেছেন আমরা সে ভালো এসেছি আমরা ভালো পরিদর্শন এখনই খুলে থাকি ফাইজুল নামে আরেকজনের নাম পাওয়া গেছে। সেই জিজ্ঞাসাবাদ করে যে বলা হচ্ছে যে এমপির মাথা নিয়ে গেছে মানে আলাদা করে আরেকটা জায়গায় যশোর রোডের দিকে। আরেকটা কি স্পট পাওয়া গেছে যেখানে আমরা সব কিছুই আমরা যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশ এবং আমরা মনে করি যে আমরা এই বাড়িটাতে গেলাম এই বাড়িতে যে বাড়িতে আমাদের মাননীয় সংশ্লিষ্ট প্রাণবন্ত মানুষ সেই বাড়িটা থেকে আমাদের মাননীয় সংশ্লিষ্ট উনি ওনাকে বর্বরচিতভাবে নৃশংসভাবে তারা হত্যা করে তারা হত্যাও করে না হত্যা করে যাতে লাশটা গুম করা যায় তার শরীর থেকে তারা কীভাবে তার বর্ণাকে মানুষকে আলাদা করা যায় আমার কাছে মনে হয়েছিল কথা আমি একজন পুলিশ অফিসার হিসাবে মানে আমার পক্ষে মানে একটা অবস্থা হয়ে যায় আমি মানতে পারছিলাম জীবন্ত অবস্থায় আর আমরা তখন আমার মনে হয়েছে মনে হয়েছে যেন এই বাড়িতে বাড়ি থেকে যেন বাড়ির মেঘ থেকে মনে হয় মানুষ আকৃতি মিনতি ব্যঞ্জন ঘাতকদের এবং তারা দুধের পক্ষে আমি মনে করি তাদের দুই দেশ পুলিশ অনেক কাজ করছি অনেক দূরে গিয়েছি আমরা মনে করি রাজস্বের আমরা নাম্বার অনুযায়ী পরে জনপ্রতিনিধি যারা আসেন তাদের ক্ষেত্রে কি আরো করা হবে? ছাতাটা সরাও এই হাতটা সরাও আরে হাতটা সরাও না লাইভে কি ফোন সমস্ত অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
বিধাননগর থানায় যাই, বিধাননগর থানায় যাই। থানা থেকে আমরা জানেন মানে ইয়ের স্বার্থে, তদন্তের স্বার্থে আমরা বাড়িতেই আমাদের নৃশংসভাবে কুপিয়ে তারা হত্যা করে বর্বরচিত কায়দায় এবং পৈশাচিক কায়দায় তার লাশটা কুকুট করে তাকে লাশটা খুন করার উদ্দেশ্যে তারা তারা এই খালের মধ্যে আমার কাছে এই কথাটি মনে হয়েছে এইরকমভাবে আমার আমি কত ভয়ঙ্করভাবে বর্বরচিত কায়দায় মানে এখন খুনিরা হাতিকা ঠান্ডা মাথায় প্লান মাফিক তারা যেভাবে কাজটি করেছে এটা আমি আসলে আমার চাকরি জীবন কম ঘটনা দেখেছি যে হত্যাকারীরা ঘাতকরা এত ঠান্ডা মাথায় প্রি প্ল্যান করে তারা গুম করার উদ্দেশ্যে লাশ থেকে দেহ থেকে বিচ্ছিন্ন করে তারা বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। এই বাড়িতে ঢোকার পরে মানে একটা মানুষ জীবন্ত একটা মানুষ মাননীয় সংসদ সদস্য এই বাড়িতে ঢুকলেন আর উনি লাশ হয়ে গুম হয়ে নিয়ে এবং আমাদের কাছে এটাও মনে হয়েছিল যে 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 মাননীয় এই যে মানে স্পন্দনহীন রোড থেকে আমার কাছে যে শব্দ আমার কাছে মনে হয় শব্দ তুলে এরকম যে মাননীয় সংসদ সদস্যের যে কাকতি মিনতি গাঙ্গানি আর অন্যদিকে আমার কাছে এটাও মনে হয়েছিল ওই সময় বর্বরচিত ঘাতকদের অর্থভাষী এবং লোভে বড় অর্থভাষী ছিল। আমি মনে করি আমাদের দুই দেশের পুলিশ আমরা কাজ করছি, আমরা মনে করি আমরা এই কাজের মধ্যে আমরা অবশ্যই অপরাধের রহস্য উদ্ঘাটন করব এবং আমরা এখন আমাদের মেইন কাজটি হচ্ছে এখন আমরা ওই যে জাহিদুল তাহিদকে নিয়ে আমাদের যে একজন আসামি পশ্চিম মানে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তাকে নিয়ে আমরা এখন খালের পরে আছি কোন জায়গায় তারা লাশটাকে ফেলেছিল এটা আমরা দেখছি এবং কীভাবে এটা উদ্ধার করা যায় আমাদের দুই পুলিশের আমরা একসাথে আমরা মিটিংও করেছি আমাদের মানে সিআইডি পুলিশের প্রধান তার সাথে এবং পাশাপাশি আমরা এই আসামিকে নিয়ে আমরা পিএস করে আজকে আবারও গিয়েছি। আমরা মনে করি কলকাতা পুলিশ যেভাবে আন্তরিকতার সহিত কাজটি করছে আমাদেরও সহযোগিতা করছে। আমি মনে করি দ্রুত সময়ে আমরা মনে করি মানে দেহ পুরো দেহ অথবা দেহের কোনো অংশ বিশেষ আমরা উদ্ধার করতে পারি। যদি এখানে যদি দেহাংশ বা কোনো কিছু যদি না পাওয়া যায় বা কোনো রকম কি সিদ্ধান্ত বা কীভাবে মানে অপরাধী যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদেরকে কি কিছু ওই পারে নিয়ে যাওয়া বা কোনো আমরা আসলে আমরা তো চেষ্টা করছি। আশা করি আমি মনে করি কলকাতার পুলিশ যেভাবে কাজ করছে এবং তারা যেভাবে শ্রম দিচ্ছে এবং যেভাবে তারা মনোনিবেশ করছে আশা করি একটা ভালো রেজাল্ট আমরা আছি, আমরাও থেকে আমাদের সাথে আছি, কাজ করছি। স্যার বডির কোনো অংশ পাওয়া গেছে কি? আমি ছোট ছোট তিনটা আমরা কাজ করছি, আমরা এটা আপনাদেরকে জানাবো। আচ্ছা, আর আপনি কি এনশিওর করছেন যে এটা মার্ডার হয়েছে বলে? এটা তো একটা অর্গানাইজ আমরা তো এটা অবশ্যই একটা আমাদের বাংলাদেশের আমরা যাকে গ্রেপ্তার করেছি তাদেরকে গ্রেপ্তার করেছি তাদের সাথে কথাটা আমাদের কথার ভিত্তিতে আমরা এই বিষয়ে একমত করেছি। এটা হলো পরিকল্পিত ঠান্ডা মাথায় এবং নৃশংসভাবে বর্বরচিত কায়দায়। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন, যে বডিগুলো কি একসাথে এক জায়গায় ফেলা হয়েছে নাকি না আলাদা আলাদা? এটা আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কলকাতা পুলিশের সাথে আমরা সিআইডির প্রধানের সাথে আমরা কালকে মিটিং করেছি।
আমরা আসামির সাথেও 2বার আমরা তার ঘটনাস্থল নিয়ে পিটিআই করে করেছি। আমাদের বাংলাদেশ পুলিশ পার্টের আমাদের গোয়েন্দা পুলিশ যাকে করেছে তার সাথে আমাদের দবাদবায় আমরা কথা মানে এটাকে বলে ক্রস কানেকশানে মানে ক্রস এক্সামাইন করছি। আমি মনে করি যে আমরা দ্রুত অল্প সময়ে আমাদের না সেটা বুঝলাম, আপনি যেটা বলছেন আমি শুধু যা জিজ্ঞাসা করছি বডিটা 2 ভাগে ভাগ করে ফেলা হয়েছে না এক জায়গায় ফেলা হয়েছে? জেহাদ কি বলেছে? এটা তো আমরা অলরেডি না জেহাদ কি বলেছে আর সিআইডি কি বলেছে কলকাতা? অলরেডি আপনাদেরকে আমরা বলেছি আমরা বলেছি এখানে বর্বরচিত কায়দায় নৃশংসভাবে পৈশাচিক কায়দায় তার দেহ থেকে তার বডি থেকে মাংসগুলি আলাদা করে 2 জায়গায় এটাকে কিন্তু আমরা বলেছি। স্যার বডি কি 2 জায়গায় ফেলা হয়েছে না এক জায়গায় ফেলা হয়েছে? আমরা সেটাও আমরা আপনাদেরকে পরে জানাবো। কিন্তু আমরা জানেন আমরা যৌথভাবে কাজ করছি। আমরা এখানে ইন্ডিয়ান পুলিশ আছে, যে আমরা যৌথভাবে একসাথে আমরা তার সাথে 4 ঘন্টায় অলরেডি কথা বলেছি, তার সাথে কথা বলেছি। আমাদের কাছে ভালো আছে, এটা আমরা পরে বলা এখন বলা তদন্তের সাথে আমি কিছু বলা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ বলছি ফাইজাল বলে কাউকে কি গ্রেফতার করেছে বাংলাদেশ ডিটেকটিভ ডিপার্টমেন্ট? আরে চুপ করো না, আরে হচ্ছে না তো ভাই, সাইলেন্স প্লিজ। জানেন যে গতকাল আমরা এয়ারপোর্ট থেকে নেমে আমরা নিউটাউন বিধাননগরের নিউটাউন থানায় এসে আইওকে নিয়ে আমরা তদন্তের স্বার্থে আমরা ঘটনাস্থল আমরা দেখে তারপর আমরা সিআইডি প্রধান কার্যালয়ে আমরা সিআইডি চিফ মহোদয়ের সাথে কথা বলেছি। সেখানে আমরা বলেছি বস তারপরে আবার মতো করে আবার আজকেও আমরা আপনারা জানেন আমরা ওই কলকাতা পুলিশ যে আজকে গ্রেপ্তার করেছে গাতককে গ্রেপ্তার করেছে গাতককে নিয়ে আমরা আবার ঘটনাস্থলে আসতে জায়গায় আমরা একটু কোথায় কী করেছে বিষয়টাতে হত্যাকাণ্ড সংঘটিত করেছে সেগুলি আমরা তন্ন করে তার কাছ থেকে এবং আমরা আবেগজনিত অবস্থায় সেখানে ছিলাম। বাংলাদেশের মাননীয় সাংসদ সেখানে জীবন্ত অবস্থায় প্রাণান্ত অবস্থায় সেখানে আসলেন আর তাকে বাংলাদেশের কিছু মদতদাতা বেনিফিশিয়ারি ঘাতক তারা এভাবে তাকে নির্মমভাবে নিষ্ঠুর করে কায়দায় পাশবিক কায়দায় তারা অত্যন্ত ঠান্ডা মাথায় মানে সুন্দরভাবে তারা তাকে এবং লাশটা তারা গুম করার উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে এবং আমরা দেখতে পেলাম যে সুন্দর একটা আলিশান সেই বাড়িটার মধ্যেই মানে আজকে আমরা যখন গেলাম তখন দেখলাম একটা প্রাচীরের মতো সেই বাড়িটা আছে এবং আমার কাছে তখনই মনে হয়েছিল আমার কানের মধ্যে বাজতেছিল এই নিস্তব্ধ বাড়িটার মধ্যে যে প্রাণান্ত বা বাস্তব বা আমাদের যে জীবন্ত মানুষ আমাদের এমপি মহোদয় আসলেন আর সেই সেখানে মানে ঘাতকরা যেভাবে অবাক ছিল সেখানে আমার এখানে এমপি মহোদয়ের মানে আমি মনে হয় সেটা আমার কানেও আমি মনে করি এই যে ঘটনাটা এটা একটা অনেক দিনের এবং ঠান্ডা মাথায় তারা আমরা তো দেখেন বাংলাদেশের পার্টি দিয়েছি আমাদের পার্টি একটা মামলা হয়েছে সেই মামলা আমরা আমাদের লাইন আপ আমরা আমাদের কাছে যদিও তদন্তকারী কর্মকর্তা কিছু বলার কথা না তারপরেও তারা অত্যন্ত মানবিক এবং তারা যে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে
ওই হত্যাকাণ্ডের উল্লেখ করা এবং সে তার যে মৃতদেহ বা তার যে কলা উদ্ধার করার জন্য তারা প্রান্ত করছে। আমরা চোখে দেখলাম এবং তাদের সাথে আমাদের তাদের যে লাইন অফ ইনভেস্টমেন্টের কার্ড আমাদের শেয়ার করেছে। আমরাও আমাদের ওই আসামের সাথে আমাদের বাংলাদেশের আসামি আমরা ক্রস এক্সামিন করেছি এবং ক্রস এক্সামিন করে আমরা কিন্তু অনেক তথ্যই আমরা পেয়েছি এবং আমরা তখন এই আসামিটাকে নিয়ে আমরা কিন্তু যে পর্যটনে আপনারা অনেকে ছিলেন সেখানে কিন্তু আমরা সেখানে তাদের সেখানে জিজ্ঞেস করা সেই জায়গাটাও আমরা এবং আপনারা কি অভিযুক্তদেরকে এখানে পাঠাবেন বা এখান থেকে জিয়াদকে ওখানে নিয়ে যাবেন? যে পাবলিক টয়লেট যে জায়গাটা থেকে তারা মানে মরদ মানে মৃতটাকে নিরাপত্তা করে সেই জায়গাটা আফটার আমরা তদন্তে থাকি আমাদের আমরা যেই জায়গাগুলিতে অপরাধটা শুরু করেছি প্রত্যেকটি জায়গায় আমরা পরিদর্শন করেছি। আপনারা কি জিয়াদকে নিয়ে যাবেন? আস্তে 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 জিয়াদকে কি নিয়ে যাবেন? জিয়াদকে দেখেন আমরা যেহেতু এখানে একটি আপনারা জানেন যে এখানে বাসায় একটা মার্ডার এখানে বা কলকাতায় একটা মার্ডার এবং পাশাপাশি আমরা এসেছি কিন্তু আমাদের দেশে যে অপরাধের যে মামলা হচ্ছে এটা আমরা পরবর্তী অনেক কিছু আমরা এখন বলতে পারছি না এবং আমরা দেখলাম যে মানে কলকাতার সিআইডি অন্যান্য পুলিশরা খুবই আপ্রাণভাবে চেষ্টা করেছে তারা যে কোনোভাবে আমি বলছি এই মামলার আমরা এখনো এরকম আমরা আমাদের কাজ চলছে আমরা আমাদের মানে এইসব বিষয়ে যখন যেটা পাবো আপনারা জানেন আমরা এখানে 3 সদস্য এসেছি আমাদের কিন্তু আরও আয়ু সহ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতেছি বাংলাদেশে তারা অন্যান্য আসামি থেকে করা এবং তারা ওই জায়গায় কিন্তু তারা আছে কারণ আমরা সবাইকে নিয়ে আসি আমরা ওখানে যে আমাদের রিমান্ডে আসামি আছে সেই আসামিদেরকে বিভিন্ন জায়গায় যাওয়া পরিদর্শন করা এবং তাদের পাচ্ছি না করা সহযোগিতা করা তার জন্য আমরা আয়ু কিন্তু আমরা বাংলাদেশে নিয়ে আসি কলকাতা পুলিশ আমাদের গেলেন তারা দেখলাম নদীর খালের মধ্যে মানে অনেক ফিশারম্যান তারা লাগিয়েছে তারা কাজ করছে আমি মনে করি তাদের কাজ থেকে আমরা তারা পুরাপুরি না হলেও তার অংশ এমপি কারণে খুন হলেন এখনো পর্যন্ত তদন্ত কি পেলেন আপনারা? এখনো পর্যন্ত তো আপনারা মনে করেন যে অনেকগুলো কারণ যেহেতু আমরা দুই দেশে দেশ আমরা সেখানে তদন্ত করছি আমরা একচুয়ালি কারণটা একটা লম্বা প্রক্রিয়া কারণ দুই দেশে অপরাধ আরে মোবাইল আবার ঢুকে আমি বাংলাদেশের মানে পরিকল্পনা নড়িস না একবার যেহেতু একটা লম্বা প্রক্রিয়া এখন স্পেসিফিক মধ্যে আমি স্পেসিফিক বলতে পারবো না স্যার রিকনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন আজকে যেটা হলো সেটা তাতে কি পাওয়া গেল? রিকনস্ট্রাকশন করলেন আজকে জিহাদকে নিয়ে একটা ফ্ল্যাটে তার সাথে আমাদের আপনাদের হাতে স্যার গুরুত্বপূর্ণ এভিডেন্স কি আছে এই মুহূর্তে? আজকে অভিযুক্তকে নিয়ে জিয়াদকে ঘটনার পুনর্নির্মাণ করলেন কি? কতজন অ্যারেস্ট হচ্ছে?